আজকের ক্লাসের বিষয় হলো সমাস এবং এই ক্লাসে আজকে আমরা জানতে পারবো যে সমাস কাকে বলে, তারপর হচ্ছে সমাস কয় প্রকার ও কী কী, তাছাড়াও থাকছে উত্তরপদ, পূর্বপদ, পরপদ এবং ব্যাসবাক্য, বিগ্রহ বাক্য থেকে শুরু করে বহু উদাহরণ থাকছে। অতএব তোমরা বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট আজকের ক্লাস তোমাদের জন্য, এবং এই ক্লাসে তোমরা আজকে সমাসের ডিটেলস জানতে পেরে যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই। এবার চলে যাওয়া যাক সরাসরি কন্টেন্টে, বেশি দীর্ঘায়িত করবো না, সরাসরি কন্টেন্টে চলে যাওয়া যাক। তো তার আগে তোমাদের ছোট্ট একটা কথা বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যানেল, বিশেষ করে ছাত্রদের জন্য, এবং লাইক করো ভিডিওটা, তাহলে কী হবে তোমাদের সেভ থেকে যাবে এবং পরীক্ষার সময় বা কোনো প্রয়োজনীয় সময় কিন্তু এই টপিকটা কাজে আসবে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে সমাস, এবং সেই সমাস সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানবো, একদম সহজে জানবো যেন চট করে মাথায় ঢুকে যায়। এবং এই সমাস তোমাদের ছাত্রদের জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। তো অনেকে বুঝতে অসুবিধা হয়, তো আজকের এই ক্লাসটা করলে কিন্তু কোনো দিন আর সমাস ভুল হবে না, কারণ খুব সহজে একদম তৈরি করা হয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে বলছে সমাস কাকে বলে। সমাস কাকে বলে এটা হচ্ছে প্রথম আমাদের মনে কোশ্চেন জাগে যে সমাসটা কি আসলে। তো দেখো, যে পরস্পর অর্থযুক্ত দুই বা ততোধিক পদের একপদীকরণের নাম হচ্ছে বলছে সমাস। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো বা হয়তো একটু অস্পষ্ট হতে পারে বিষয়গুলো, যে পরস্পর অর্থযুক্ত দুই ততোধিক একপদীকরণ এগুলো কী জিনিস। তোমাদের সহজ করে বলে দিই, পরস্পর অর্থাৎ একে অপরের বা অন্যের, পরস্পর অর্থযুক্ত। তো পরস্পর অর্থযুক্ত শব্দের অর্থ কী? অর্থযুক্ত শব্দের অর্থ হচ্ছে যার কিন্তু মিনিং থাকবে। মিনিং মানে হচ্ছে মানে থাকবে, অর্থ থাকবে। কোনো শব্দ আবিঝাবি শব্দ থাকলে কিন্তু চলবে না, তার কিন্তু অর্থ থাকতে হবে, কারণ অর্থযুক্ত শব্দই কিন্তু আমরা বলি। যেমন ধর বলছি আমরা পরস্পর, তো পরস্পরের মধ্যে নিশ্চয়ই এর অর্থ আছে পরস্পর, তো আমরা কিন্তু সর্বদাই অর্থযুক্ত শব্দই বলে থাকি। তো যাই হোক, এবার দেখো যে অর্থযুক্ত মানেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থযুক্ত মানে হলো যার অর্থ থাকবে বা মিনিং থাকবে কোনো। তো পরস্পর অর্থযুক্ত দুই বা ততোধিক, এখানে তোমাদের নোট করতে হবে বিষয়টা, সমাসের ক্ষেত্রে দুই বা ততোধিক, অর্থাৎ সমাসের ক্ষেত্রে কিন্তু দুটি শব্দ, মিনিমাম দুটি শব্দ প্রয়োজন। দুটি শব্দ ছাড়া কিন্তু সমাস তৈরি হয় না, মিনিমাম কিন্তু দুটি শব্দ প্রয়োজন। বা তোমরা শব্দ বা পদও বলতে পারো, কারণ এক একটা শব্দই কিন্তু এক একটা পদ, এক একটা শব্দই হলো এক একটা পদ। পদ আশা করি তোমরা পড়েছো, পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, আশা করি তোমরা পদ পড়েছো, বা যদি এখনও না জেনে থাকো তো কমেন্ট করে দাও, আমি তোমাদের ডিটেলস পদ একদম শিখিয়ে দেবো। তো যাই হোক, এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে পরস্পর অর্থযুক্ত দুই বা ততোধিক পদের একপদীকরণ। এবার প্রশ্ন হলো একপদীকরণটা কি? ওই যে তোমাদের একটু আগে বললাম আমি, এক একটা শব্দই হলো এক একটা পদ। তো দুই বা ততোধিক, মিনিমাম আমি দুটো দিয়ে বলছি, দুটো শব্দ যখন পরস্পর বসে একপদীকরণ অর্থাৎ একটি শব্দ তৈরি করা হয়, তখন তাকে বলা হচ্ছে সমাস। এক কথায় কি, এক কথায় বলতে গেলে একাধিক পদ মানে দুই বা তার বেশি একাধিক পদের একপদীকরণ, অর্থাৎ একটি মাত্র শব্দে প্রয়োগ করা, একটি মাত্র শব্দে প্রয়োগ করা। তো একপদীকরণ হচ্ছে কিন্তু সমাস। আশা করি তোমাদের কাছে সমাসটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে, আশা করি। এইবার যদি আমরা চলে যাই উদাহরণের দিকে, তাহলে কিন্তু আমরা আরও ক্লিয়ার হয়ে যাব সমাস সম্পর্কে। দেখো উদাহরণের ক্ষেত্রে কি, প্রথম উদাহরণটা দেওয়া রয়েছে যে হাতে হাতে যুদ্ধ। দেখো এর মধ্যে কতগুলো পদ আছে, আশা করি তোমরা বলতে পারবে। এর মধ্যে দেখো কতগুলো পদ আছে, এর মধ্যে 3টে পদ আছে, অর্থাৎ আমি বললামই তোমাদের এক একটা পদই কিন্তু এক একটা শব্দ, বা এক একটা শব্দই কিন্তু এক একটা পদ। তো এক্ষেত্রে তোমাদের দেখো যে হাতে হাতে যুদ্ধ, অর্থাৎ এর মধ্যে দেখো 3টে শব্দ রয়েছে বা 3টে পদ রয়েছে, তিনটি পদ কিন্তু রয়েছে, অর্থাৎ এই 3টে পদের কিন্তু একপদীকরণ করা হচ্ছে। দেখো একটি পদে আনা হচ্ছে, সেটা কি, হাতাহাতি, হয়ে গেল একটি শব্দ বা একটি। তো সমাস মানেই হচ্ছে তাই, খুবই সিম্পল একটি বিষয়, যে এবার দেখো বুঝতে পরিষ্কার হয়ে যাবে সমাস কাকে বলে। যে পরস্পর অর্থযুক্ত দুই বা ততোধিক পদের, মিনিমাম দুটো শব্দ থাকতেই হবে, তো দুই বা ততোধিক পদের একপদীকরণের নাম হচ্ছে সমাস। তো এই হচ্ছে, আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা নাই। এর পরের কোশ্চেনে কিন্তু আমরা আরও সহজভাবে জেনে নেব, যদি মাথায় না ঢুকে, জাস্ট ধৈর্য রাখতে হবে। তো নেক্সট দেখো, একাধিক পদের একপদীকরণকে বলা হচ্ছে সমাস। তোমরা কিন্তু এটা পরীক্ষায় যদি আসে যে সমাস কাকে বলে, অবশ্যই এটা লিখে দেবে, ফুল মার্কস দেবে। এবং তার সঙ্গে কিন্তু শুধু সমাস কাকে বলে এতটুকু লিখলেই চলবে না, উদাহরণ সমেত কিন্তু লিখতে হবে। আচ্ছা, দ্বিতীয় উদাহরণটা তোমাদের বলে দিই, যে ভিক্ষার অভাব। এর মধ্যে বলো তোমরা কটি পদ রয়েছে। ভিক্ষার অভাব, এর মধ্যে দেখতেই পাচ্ছ দুটো পদ রয়েছে বা দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে ভিক্ষার এবং অন্যটি হচ্ছে অভাব। তো দেখো দুটো পদ যখন একপদীকরণ হচ্ছে, অর্থাৎ দুজন যখন মিলে আছে, অর্থাৎ একপদীকরণ মানে একটা পদে রূপান্তরিত করা হচ্ছে, সেটা কি হলো, দুর্ভিক্ষ হয়ে গেল। এটা কিন্তু এক পদে পরিণত হলো। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে সমাসটা কি। চলো আরও সহজে জেনে নেওয়া যাক যে সমাস আসলেই বা কী। নেক্সট দেখো এবার সমাসের সাধারণ অর্থ কী, এখানে কিন্তু আরও ক্লিয়ার করে দিয়েছি তোমাদের এই বিষয়টি সমাসের। তো তোমাদের বলবো, যদি এখনও লাইক করতে ভুলে থাকো অবশ্যই কিন্তু লাইক করে দাও, কারণ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য।
খুবই সহজে কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং এরকম ধরনের শুধু সমাসই না, কারকের ডিটেলসও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে চ্যানেলে। তোমরা গেলেই পেয়ে যাবে কিন্তু কারকের ডিটেলস, বা ইউটিউবে সার্চ করতে পারো কারক ব্রেনার্স ফার্স্ট বলে সার্চ করলেই কিন্তু চলে আসবে। আরেকটা বিষয় যে তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে নতুন, ব্যাচ নাম্বার 1, সেটা কিন্তু জয়েন করতে হবে অবশ্যই। সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওর, বা তোমরা চ্যানেলে গেলেও কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, আবার চলে আসি মেন টপিকে। দেখো বলছে এবার যে সমাসের সাধারণ অর্থ কী। সমাসের সাধারণ অর্থ, এতক্ষণ কিন্তু আমরা সমাস সম্পর্কে খুব ভালো করে জেনে নিলাম, বেসিক বিষয়টা কিন্তু জানলাম। এবার জানবো সমাসের আরও ডিটেলস ভেঙে, যে সমাসের দেখো সাধারণ অর্থ মানে বলছে সংক্ষিপ্ত করা। আরও কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে যে সমাস মানে কি হচ্ছে, 2 বা ততোধিক পদের কিন্তু সংক্ষিপ্তকরণ করা হচ্ছে, আরও সংক্ষেপ অর্থাৎ শর্টে নিয়ে আসা হচ্ছে একদম। তার জন্য লিখেছি দেখো পরের ইয়েতেই যে ভাষার সংক্ষিপ্তকরণ, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার যে ভাষার সংক্ষিপ্তকরণই হচ্ছে কিন্তু সমাস। অর্থাৎ সমাসে কি হয়, সমাসে পদে পদে মিলন হয়। দেখো আরও ক্লিয়ার হয়ে গেল, পদে পদে কিন্তু সমাসে মিলন হয়। যেমন তরু ও লতা, দেখো এর মধ্যে কটি সমাস রয়েছে, পদ রয়েছে, কটা পদ আছে, 2টো পদ আছে, একটা হচ্ছে তরু এবং অন্যটি দেখো লতা, অর্থাৎ 2টো পদের কিন্তু এবার একপদীকরণ হলো তরুলতা, এটাই কিন্তু সমাস। নেক্সট দেখো তারপরে কি বলছে যে পিতার দায়, এর মধ্যে কটা পদ রয়েছে, এর মধ্যে পদ হচ্ছে 2টো পদ, একটা হলো পিতা আর একটা হলো দায়, তাহলে কি হলো তৈরি, একপদীকরণ হয়ে গেল সমাস, যে পিতৃদায়। নেক্সট তারপরে আছে গৃহে বন্দি, অর্থাৎ গৃহবন্দী। এবার আশা করি তোমাদের কাছে সমাসটা কি সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, বেসিক ডিটেলস। যে সমাস হচ্ছে, আরেকবার বলে দিই, সমাস হচ্ছে পরস্পর অর্থযুক্ত 2 বা ততোধিক পদের একপদীকরণের নাম সমাস, অর্থাৎ একাধিক পদের একপদীকরণই হলো সমাস। সমাস মানে হচ্ছে সংক্ষিপ্ত করা, অর্থাৎ সমাস হচ্ছে ভাষার সংক্ষিপ্তকরণ। সমাসে কি হয় না, পদে পদে মিলন হয়, দিয়ে জাস্ট উদাহরণ লিখে দিলে ফুল মার্কস। আশা করি সমাস সম্পর্কে তোমাদের একদম মানে জলের মতো ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট এবার চলে আসবো পূর্বপদ ও উত্তরপদ সম্পর্কে। এবার কিন্তু মেন বিষয়টা চলে আসছে, আস্তে আস্তে আমরা এবার ডিপে ঢুকছি, তো তোমরা কিন্তু খুব ভালো করে মনোযোগ দাও যে পূর্বপদ ও উত্তরপদ এই ডিটেলসটা সম্পর্কে এবার জানবো। তো প্রথমে দেখো পূর্বপদ কি। তো পূর্বপদ জানতে গিয়ে আমরা একটা শব্দ পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাস বাক্য। তো বলছি কি ব্যাস বাক্যের প্রথম পদটিকে বলে পূর্বপদ, কিন্তু আমরা জানি না ব্যাস বাক্য কী, তাহলে আমরা কীভাবে বুঝবো পূর্বপদ আর উত্তরপদ। তো চলো যাই হোক, আগে ব্যাস বাক্যটাকে জেনে নেওয়া যাক, তারপরে কিন্তু আমরা পূর্বপদ ও উত্তরপদটা সম্পর্কে ডিটেলস জানবো। তো দেখো প্রথমে ব্যাস বাক্যতে ঢুকে পড়ি, যে প্রথমে দেখো ব্যাস বাক্য কী, খুবই সহজে লেখা আছে, তোমরা ভালো করে মনোযোগ দাও। বলছে যে সমাসের অর্থ বুঝবার জন্য বাক্য বা পদসমূহ প্রয়োগ করা হয়, মানে যে বাক্য বা পদসমূহ প্রয়োগ করা হয় তাকে বলে ব্যাস বাক্য। আগে আমরা জানবো ভালো করে যে সমাসের অর্থ, অর্থাৎ সমাসের যে মিনিং, সমাসের যে মানেটা, সেটা বোঝার জন্য যে বাক্য বা পদসমূহ আমরা প্রয়োগ করি, তাহলে এগুলো কি, পদসমূহটা কি। ওই যে উদাহরণে বললাম একটু আগে তোমাদের, যেমন উদাহরণ হিসেবে বলেছিলাম ভিক্ষার অভাব, তাকে কি বলছে, দুর্ভিক্ষ। তো এক্ষেত্রে দেখো, এই উদাহরণটা না, তার আগের উদাহরণে যাই, হ্যাঁ এটাই বলেছিলাম। দেখো বলছে যে ভিক্ষার অভাব, তাকে বলছে দুর্ভিক্ষ। তো এক্ষেত্রে দেখো এই দুর্ভিক্ষ, এটা তো সমাস, কিন্তু এই দুর্ভিক্ষটা বোঝানোর স্বার্থে কে ডিসক্রিপশন দিচ্ছে, মানে কে বোঝাচ্ছে বেশি, মানে দুর্ভিক্ষ সম্পর্কে কে বলছে, ভিক্ষার অভাবটা বলছে। অর্থাৎ ভিক্ষার অভাব হিসেবে মানে যে পদটা আমরা ব্যবহার করছি, এক বা একাধিক পদটা আমরা ব্যবহার করছি, সমাসটা কিন্তু না, একপদীকরণ কিন্তু না, ওই একপদীকরণের আগের স্টেপ যেটা, অর্থাৎ যেটা যেমন ধরো এখানে রয়েছে হাতে হাতে যুদ্ধকে বলা হয় হাতাহাতি, অর্থাৎ হাতাহাতিটা বোঝানোর জন্য যে আমরা হাতে হাতে যুদ্ধে এই কথাগুলো ব্যবহার করছি, অর্থাৎ আমরা বড় করে বলছি, সংক্ষিপ্তকরণ করছি না, এইটাই কিন্তু হচ্ছে ব্যাস বাক্য। আশা করি তোমাদের কাছে এবার ক্লিয়ার হয়েছে। তো দেখো এবার জেনে নেওয়া যাক সমাসের অর্থ বোঝার জন্য যে বাক্য বা পদসমূহ আমরা প্রয়োগ করি তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। দেখো যে ব্যাস বাক্যের কতগুলো নাম তোমাদের কিন্তু এখনই বলে দেওয়া হলো। যদি পরীক্ষায় দিয়ে দেয় যে বিগ্রহ বাক্য কাকে বলে, তখন কিন্তু এই সেম একই উত্তর হবে, কারণ বিগ্রহ বাক্যের আর এক নামই হচ্ছে ব্যাস বাক্য। আবার ব্যাস বাক্য মানেই হলো সমাস বাক্য, পরীক্ষায় যে কোনো 3টের মধ্যে যে কোনো একটা আসতে পারে। যে ব্যাস বাক্য কাকে বলে তাহলে এটাই উত্তর, বিগ্রহ বাক্য কাকে বলে এটাই উত্তর, সমাস বাক্য কাকে বলে এটাই উত্তর, কোনো কিন্তু চেঞ্জ হবে না। এটা কিন্তু নামের ক্ষেত্রে ওদের বহুরূপতা। তো যাই হোক, এবার দেখো বুঝতে পেরে গেছো আশা করি তোমরা যে একপদীকরণ কিন্তু নয়, একপদীকরণটা হচ্ছে সমাস, কিন্তু ওই একপদীকরণের ক্ষেত্রে যে 2 বা ততোধিক শব্দ আমরা প্রয়োগ করছি
একপদীকরণকে করার আগে বা একপদীকরণকে বোঝানোর জন্য, সেটাই কিন্তু ব্যাস বাক্য। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর যাই কিন্তু ব্যাস বাক্য, তাই হলো বিগ্রহ বাক্য, তাই হচ্ছে সমাস বাক্য। এইবার উদাহরণ দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যে বলছে কানা যে করি, তাকে বলছে কানা করি। এখানে কানা যে করি যে বা ততোধিক পদটা আমরা যে ব্যবহার করেছি, সেটাই হচ্ছে কিন্তু ব্যাস বাক্য। এবার তোমাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কারণ এটা খুবই সহজ জিনিস, মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলে বোঝা যাবে। খুবই সিম্পল জিনিস। অর্থাৎ দেখো, যে কানা যে করি, এই কানা যে করি সমাস কিন্তু হলো কানা করি। অর্থাৎ এই কানা করিকে বোঝানোর জন্য যে আমরা দুই বা ততোধিক পদটা ব্যবহার করছি, এটাই হচ্ছে ব্যাস বাক্য। যাই হোক, ক্লিয়ার হয়ে গেছে ব্যাস বাক্য কী। এবার আমরা চলে আসবো পূর্বপদ এবং উত্তর পদে। তো দেখো, পূর্বপদ এবং উত্তর পদ কী ব্যাস বাক্যের। এবার দেখো ক্লিয়ার হয়ে গেছে যে ব্যাস বাক্যের প্রথম পদটাকে বলে পূর্বপদ। পূর্ব মানে জানোই তোমরা, পূর্ব মানে কি? পূর্ব মানে বোঝায় আগেরটাকে, অর্থাৎ আগে, পূর্ব মানে আগে। আর পূর্বের বিপরীত কি? পূর্বের বিপরীত হচ্ছে পরপদ বা পর বলতে পারো, মানে পরের। অর্থাৎ দুটো বিষয় আছে, একটা হচ্ছে পূর্বপদ এবং আরেকটা হলো পরপদ। পরপদের অপর নাম হচ্ছে আবার উত্তরপদ। যাই উত্তরপদ তাই কিন্তু পরপদ। তো যাই হোক, দেখো ব্যাস বাক্যের প্রথম পদটাকে বলছে পূর্বপদ এবং ব্যাস বাক্যের পরের পদটা বলে উত্তরপদ বা পরপদ। এটা একদম সিম্পল, কারণ উত্তরপদ, দেখো উত্তরপদের অপর নাম হচ্ছে পরপদ। যাই পরপদ তাই কিন্তু উত্তরপদ। এবার একটা উদাহরণ দিয়ে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। যে যেমন হচ্ছে বলছে ভিক্ষার অভাব, যার সমাস হলো দুর্ভিক্ষ। তো এক্ষেত্রে ভিক্ষার যেটা ওটা আগে আছে, আর অভাব যেটা সেটা পরে আছে। ভিক্ষার যেটা সেটা কিন্তু আগে আছে, দেখো ভিক্ষারটা আগে আছে, আর অভাব সেটা পরে আছে। অতএব ভিক্ষার হচ্ছে এখানে পূর্বপদ, অভাবটা হলো এখানে পরপদ, এবং এদের সমাস হচ্ছে দুর্ভিক্ষ। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর এই যে ভিক্ষার অভাব লিখছে, দুটি পদ রয়েছে এবং তাদের একপদীকরণ দুর্ভিক্ষ, এটা তো সমাস। কিন্তু এই যে ভিক্ষার অভাব, এটা হচ্ছে ব্যাস বাক্য। অর্থাৎ এই ব্যাস বাক্যের আগের অংশ হচ্ছে পূর্বপদ, পরের অংশ হচ্ছে পরপদ বা উত্তরপদ। যাই হোক, তোমাদের কাছে আশা করি ক্লিয়ার এতক্ষণে হয়ে গেছে। নেক্সট এবার চলে আসবো ব্যাস বাক্য সম্পর্কে। তো তোমাদের একদম ডিটেলস বলেই দিলাম। এবার চলে আসবো সমস্ত পদ সম্পর্কে। আস্তে আস্তে কিন্তু আমরা এবার ডিপে ঢুকছি, ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। সমস্ত পদে এবার আমরা চলে আসবো। সমস্ত পদ কি? দেখো, দুটি পদের মিলনের ফলে সমাস তৈরি হওয়ার যে নতুন পদটি তৈরি হয়, মানে বলতে চাইছে যে দুটি পদের মিলনের ফলে সমাস হওয়ার পর, মানে দুটো পদ মিলন হয়ে গেল, যেমন কানা যে করি থেকে কানা করি হয়ে গেল, অর্থাৎ একটা সমাস তৈরি হলো। তো এই দুটো পদের মিলনের ফলে সমাস তৈরি হওয়ার পর যে নতুন পদটা তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে কানা করি পদটা তৈরি হলো, যে নতুন পদটা তৈরি হচ্ছে, সেটিকেই বলছে কিন্তু সমস্ত পদ। অর্থাৎ যাই সমাস তাই কিন্তু সমস্ত পদ আছে, যেই সমাসটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু সমস্ত পদ। যেমন পশুর খাদ্য, এটা কিন্তু ব্যাস বাক্য। এর মধ্যে দুটো পদ রয়েছে, একটা হচ্ছে পশুর হচ্ছে পূর্বপদ, খাদ্য হচ্ছে পরপদ, এবং দুটোকে নিয়ে তৈরি হচ্ছে একটি ব্যাস বাক্য। এবং সেই ব্যাস বাক্যের সমস্ত পদ হচ্ছে পশু খাদ্য, অর্থাৎ যেটা আসল সমাস। তো সমস্ত পদে পশু খাদ্য হলো সমাস বা সমস্ত পদ। আসলে এটা একটা সমস্ত পদ। যাই হোক, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কী কী জিনিস ক্লিয়ার হলো এতক্ষণে? যে সমাস কাকে বলে, সমাসের সাধারণ অর্থ কী, পূর্বপদ উত্তরপদ কী, ব্যাস বাক্য কী, আর হচ্ছে কি সমস্ত পদ কী। এই কয়েকটি বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসল বিষয়গুলো জেনে নেব। এগুলো কিন্তু একদম বেসিক জায়গাটা ছিল। তো তোমাদের বলে রাখি, আরও ডিটেলসে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলবো, যে এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে একটি নাম্বার, এবং এই কোচিং ইনস্টিটিউটের সঙ্গে যদি তোমরা জড়িত হতে চাও, তো অবশ্যই কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং জানাতে পারো তোমাদের ডিটেলস। তো যাই হোক, নেক্সট তারপরে এবার চলে আসবো, এবং তারা তোমাদের একটু আগে বলে দিলাম যে নতুন তোমাদের একটি ব্যাচ খোলা হয়েছে, ব্যাচ 1। তো সেটাতে কিন্তু জয়েন করে নাও এক্ষুনি গিয়ে। এবার চলে আসবো বিগ্রহ বাক্য, সমস্ত পদ, সমসমান পদ, বিগ্রহ বাক্য, সমস্ত পদ, সমসমান পদ, পূর্বপদ, উত্তরপদ বা পরপদ। এবার আমরা কিন্তু ডিটেলস জানবো। মানে এতক্ষণ আমরা যা শিখলাম, এবার তার এক্সারসাইজ করবো একটা ছোট্ট দেখে। তবে কিন্তু অবশ্যই এগুলো পরীক্ষায় আসে বেশি, প্রচুর উদাহরণ দেওয়া হচ্ছে তোমাদের। উদাহরণ জাস্ট শুরু হলো। তো এখানে দেখো যে প্রথমে বলছে ভিক্ষার অভাব। আশা করি তোমরা পারবা, কারণ এই উদাহরণগুলো আমি অলরেডি বলে দিয়েছি। ভিক্ষার অভাব, এটা হচ্ছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্যের আরেক নাম যেটা বললাম সেটা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, বা আরেকটা নাম কি বললাম একটু আগে তোমাদের, যে ব্যাস বাক্যের আরেক নাম হলো বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। অর্থাৎ তোমরা এটাকে চাইলে সমাস বাক্যও লিখতে পারো, বিগ্রহ বাক্য লিখতে পারো, সমাস বাক্য লিখতে পারো, আবার তোমরা চাইলে এটাকে এই ব্যাস বাক্য লিখতে পারো। যাই হোক, এর নামের বহুরূপতা তোমাদের বলে দিলাম। এবং নেক্সট এটা হচ্ছে, আচ্ছা উদাহরণে ছিলাম আমরা যে ভিক্ষার অভাব, এটা হচ্ছে বিগ্রহ বাক্য।
এবং বিগ্রহ বাক্য কেন ব্যাস বাক্য সেটা অলরেডি তোমাদের বলে দিয়েছি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। মানে সমস্ত পদের যেটা ব্যাখ্যা, অর্থাৎ যেটা তোমার 2 বা ততোধিক পদ যেটা লিখছে সেটাই হচ্ছে ব্যাস বাক্য। এবং এই ভিক্ষার অভাবকে সংক্ষিপ্তকরণ করে করা হলো দুর্ভিক্ষ। এটা হচ্ছে সমস্ত পদ, অর্থাৎ এটা হলো আসল সমাস, দুর্ভিক্ষ। এবার প্রশ্ন হলো যে দুর্ভিক্ষ বা ভিক্ষার অভাব এর মধ্যে সমসমান পদগুলো কি কি? পরীক্ষায় কিন্তু এরকম ধরনের কোশ্চেন অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, অনেকে কিন্তু পারে না। সমসমান পদ হচ্ছে একই বিষয়, যে ওটাকে ভেঙে লেখা, ওর মধ্যে কী কী টুকরো রয়েছে। একটা দেখো ভিক্ষার আছে, আরেকটা দেখতে পাচ্ছ অভাব আছে, এবং এই ভিক্ষার আর এই অভাব, এটার মধ্যে ভিক্ষারটা হচ্ছে পূর্বপদ আর অভাবটা হলো পরপদ বা উত্তরপদ। খুবই সিম্পল বিষয়। নেক্সট দেখলে বুঝে যাবা ছেলে ও মেয়ে, এর সমস্ত পদ ছেলে মেয়ে। হ্যাঁ, ছেলে মেয়ের মধ্যে সমসমান পদ কী কী আছে? ছেলে আছে, ও আছে, মেয়ে আছে। ওটা অতটা ম্যাটার করে না, যে দুটো বিষয় ম্যাটার করছে এখানে সেটা হচ্ছে একটা ছেলে আর একটা হচ্ছে মেয়ে। তো ছেলেটা হচ্ছে পূর্বপদ, মেয়ে হলো উত্তরপদ বা পরপদ। সিম্পল বিষয়। পরীক্ষায় কীরকম দেবে? পরীক্ষায় অনেক সময় দেয় যে স্মরণকে আগত এর সমস্ত পদ বা সমাস কী হবে। এখন কিন্তু আমরা সমাসের ডিটেলসে যাইনি, জাস্ট শুরু হলো। সমাসের কত প্রকার, মানে কয় প্রকার ও কী কী, তাদের ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমরা জেনে যাব, আজকের এই ক্লাসে। তো স্মরণকে আগত এর সমস্ত পদ হচ্ছে স্মরণাগত, দেখতে পাচ্ছ। এবং এর মধ্যে সমস্যমান পদ একটা স্মরণকে, এটা হচ্ছে পূর্বপদ, আর আগত হচ্ছে উত্তরপদ। তো তোমরা দেখে নাও উদাহরণগুলো ভালো করে, আমি শর্টকাট তাড়াতাড়ি বলে দিই, এত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি এত ভেঙে বোঝাই। নেই পুত্র যার, তাকে বলো অপুত্রক, এবং এর মধ্যে পূর্বপদ নেই, উত্তরপদ হচ্ছে পুত্র। নেক্সট দেখো পদ্মার আসন যার, তাকে বলছে পদ্মাসন, এবং এর মধ্যে সমস্যমান পদগুলো হলো পদ্মা, আসন, যার। এর মধ্যে পদ্মা হচ্ছে পূর্বপদ, আসন হলো উত্তরপদ বা পরপদ। নদী মাতা যার, তাকে বলে নদীমাতৃক, এবং এর মধ্যে দেখো নদী হলো পূর্বপদ, উত্তরপদ হচ্ছে মাতা। গাছে পাকা, অর্থাৎ গাছ পাকা, এর মধ্যে গাছে আর পাকা দুটো কিন্তু সমস্যমান পদ, এবং এর মধ্যে গাছে হচ্ছে পূর্বপদ, পাকা হচ্ছে উত্তরপদ বা পরপদ। ঘি মেশানো ভাত, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে, যে ঘি মেশানো ভাত এর সমাস কী হবে বা এর সমস্ত পদ কী হবে? উত্তর হবে ঘি ভাত। এবং এর মধ্যে কী কী সমস্যমান পদগুলো রয়েছে? একটা হচ্ছে ঘি, একটা হচ্ছে মেশানো, এবং অন্যটি হলো ভাত। তো এর মধ্যে দেখো পূর্বপদ হচ্ছে ঘি আর উত্তরপদ বা পরপদ হলো ভাত। নেক্সট এবার আমরা চলে আসবো, আরেকটা উদাহরণ আছে, যে দলের প্রতি যে, তাকে বলা হয় দলপতি। এবং এর মধ্যে দুটো সমস্যমান পদ, একটা হচ্ছে দলের আর একটা পতি। এর মধ্যে পূর্বপদ হচ্ছে দলের আর পরপদ হলো পতি। যাই হোক, তোমাদের কাছে পূর্বপদ পরপদ সব ক্লিয়ার হয়ে গেছে। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, পূর্বপদ উত্তরপদ, সমাস ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা চলে আসবো সমাসের বিভাগ, অর্থাৎ আসলে এই সমাস কয় প্রকার ও কী কী, যেটা তোমাদের ক্লাসে রয়েছে। সমাসের আরও ভাগ আছে, কিন্তু তোমাদের যেগুলো মেন টপিক সেগুলোকে বলা হচ্ছে। যে বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাস কত প্রকার ও কী কী? সমাস হচ্ছে 8 প্রকার। সমাস 8 প্রকার, এখানে লেখা আছে দেখো, সমাস হলো 8 প্রকার। এবং সেই 8 প্রকার সমাসগুলো কী কী? এক হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, নিত্য সমাস, কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অলপ সমাস, বাক্যশ্রেয়ী সমাস। অনেকগুলো সমাস রয়েছে, তোমাদের হয়তো মনে আসতে পারে বা মনে হতে পারে যেগুলো মুখস্থ কীভাবে করব, কিন্তু এগুলো মুখস্থ খুবই সহজ। জাস্ট বুঝে নাও, আমি তোমাদের লাস্টে আমি ট্রিক্স বলে দেবো যে কীভাবে সহজে এগুলো মুখস্থ রাখতে পারবে। যাই হোক, প্রথমে দেখো কী কী আরেকবার ভাগগুলো বলে দিই। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, নিত্য সমাস, কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অলপ সমাস এবং বাক্যশ্রেয়ী সমাস। এইবার আমরা আসল মেন সমাসে কিন্তু প্রবেশ করলাম। তাহলে বুঝতে পারছো কত বড় একটা সিলেবাস, সেই কারণে বলা হয় যে সমাস শিখতে লাগে 6 মাস। তো যাই হোক, দেখো এবার যে দ্বন্দ্ব সমাস কি, প্রথম প্রশ্ন, কারণ প্রথমে রয়েছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস কি? দ্বন্দ্ব বানান কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। দয় বয়ে দন্তের 9 দয় বয়ে আছে, খুব ভয়ানক একটি বানান, দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে ও এবং আর কী থাকবে? ও থাকবে, এবং থাকবে, আর আর থাকবে। এগুলোকে বলা হয় সংযোজক পদ। তোমরা অব্যয় প্রত্যেকে পেয়েছো সংযোজক অব্যয় কি? আশা করি তোমাদের কাছে হয়তো জানা আছে বিষয়টা, না জানা থাকলে কমেন্ট করতে পারো, আমি সেপারেট ভিডিও তৈরি করে দেবো। তো এখানে দেখো ও এবং আর, এটা কিন্তু সংযোজক পদ, এগুলো কিন্তু এক একটা পদ। তো এই পদ দিয়ে পূর্বপদ এবং উত্তরপদ যুক্ত হয়ে, দেখো তোমাদের কাছে পূর্বপদ উত্তরপদ ক্লিয়ার একদম। তো পূর্বপদ এবং উত্তরপদ যুক্ত হয়ে সংযোজক পদটি লুপ্ত হয়, তখন তাকে দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ কি বলতে চাইলো, মানে বলছে যে সমাসে ও এবং যার, অর্থাৎ ব্যাস বাক্যে ও এবং যার, দেখো আরও সহজ করে দিলাম,
কী বাক্যে? ব্যাস বাক্যে। তাহলে তোমরা বুঝতে পারছো না। ব্যাস বাক্যে ও এবং আর এই সংযোজক পদগুলো দিয়ে পূর্বপদ এবং উত্তরপদ এরা যুক্ত হয়ে যায়। কিন্তু যেই সংযোজক পদগুলো তোমরা ব্যবহার করছো সেই সংযোজক পদগুলো কি কি? ও এবং আর। এই সংযোজক পদগুলো কিন্তু তখন লুপ্ত হয়ে যায়, অর্থাৎ তাদের কিন্তু চিহ্ন খুঁজে পাওয়া যায় না। যেমন উদাহরণ দেখলে বুঝে যাবে যে পিতা ও মাতা, এর মধ্যে সংযোজক পদ কি আছে? এর মধ্যে সংযোজক পদ হলো ও, অর্থাৎ এখানে পিতা ও মাতা এর সমাস হচ্ছে পিতামাতা। দেখো ও আর থাকলো, পিতামাতার মধ্যে কিন্তু সংযোজক পদ ওটা বিলুপ্ত হয়ে গেল, অর্থাৎ ওটা লুপ্ত হয়ে গেল। এইটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে সহজ করে তোমাদের বলে দিলাম, ও এবং দ্বন্দ্ব সমাসে সবসময় কী হয়? ও এবং আর এই সংযোজক পদগুলো পূর্বপদ এবং উত্তরপদ যুক্ত হওয়ার সময় তারা লুপ্ত হয়ে যায়, তাদের আর চিহ্ন থাকে না। তো সেক্ষেত্রে সেটাকে বলছে কিন্তু দ্বন্দ্ব সমাস। তো এখানে দেখো যে উদাহরণ বলা আছে পিতা ও মাতা, পিতা ও মাতা ও কিন্তু বিলুপ্ত হয়ে গেল, দিয়ে হলো আসল পিতা মাতা। নেক্সট তারপরেরটা দেখো মুড়ি ও মুড়কি, মুড়ি ও মুড়কি ও কিন্তু বিলুপ্ত হয়ে গেল, দিয়ে তৈরি হলো মুড়ি মুড়কি। তারপরে দেখে নাও সুখ ও শান্তি, সুখ শান্তি। পথ ও ঘাট, পথ ঘাট। রক্ত ও মাংস, রক্ত মাংস। শাল ও সেগুন, শাল সেগুন। যে ও সে, যে সে। যাকে ও তাকে, দেখো ওগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, যাকে তাকে হয়ে গেল। হার ও জিত, বা লিখতে পারো হার এবং জিত, তার সমাস হলো হার জিত। টক ও ঝাল, টক ঝাল। শুয়ে এবং বসে, সমাস কী হবে? শুয়ে বসে। মাথা আর মুন্ডু, সমাস কী হবে? মাথা মুন্ডু। গান ও বাজনা, ও বিলুপ্ত হয়ে গেল, হলো গান বাজনা। বন ও জঙ্গল, বন জঙ্গল। আকাশ ও পাতাল, আকাশ পাতাল। কেনা ও বেচা, কেনা বেচা। এইবার কঠিন একটা বিষয়, যেটা পরীক্ষায় তোমাদের বেশি দেয়, পরীক্ষায় দেখেছি যে আমি, তুমি ও সে এর দ্বন্দ্ব সমাস কী হবে? এখানে উত্তর হবে আমরা। এটা কিন্তু পরীক্ষায় অনেকে পারে না, অনেকে যে অনেক সময় চলে আসে আমি, তুমি ও সে এর সমাস কী হবে? উত্তর হবে আমরা। আমি, তুমি ও সে অর্থাৎ আমরা। তাহলে এবার বুদ্ধি করে তোমাদের বলতে হবে যে তুমি ও সে এর সমাস কী হবে, অর্থাৎ দ্বন্দ্ব সমাস কী হবে? তো এটার উত্তর হবে তোমরা। তোমরা মানে কিন্তু তুমি ও সে, ভালো করে যদি বুঝো বা ভালো করে যদি বিচার করে দেখো, তোমরা মানেই কিন্তু তুমি ও সেকে ইঙ্গিত করছো। আমরা মানে আমি, তুমি, সে, এদেরকে একসঙ্গে কিন্তু ইনক্লুড করছি। আমরা হচ্ছে তুমি ও সে এর ক্ষেত্রে কিন্তু দেখো তোমরা হচ্ছে ইনক্লুড করছি। তো যাই হোক, এই হচ্ছে একটা টাফ বিষয় দ্বন্দ্ব সমাসের। অনেকে কিন্তু এই জায়গাটার মানে খুব দুর্বল থাকে, তো তোমাদের আশা করি স্ট্রং হয়ে গেছো তোমরা। এবার নেক্সট দেখো, এবার চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। বলো এটার দ্বন্দ্ব সমাস কী হবে? খুবই সহজ, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা একসঙ্গে লিখতে হবে হাইফেন দিয়ে দিয়ে। এইটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। নেক্সট দেখো লজ্জা ও শরম, লজ্জা শরম। বলে ও কয়ে, বলে কয়ে। তো যাই হোক, দ্বন্দ্ব সমাস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। পরীক্ষায় কীভাবে দিবে? পরীক্ষায় দিয়ে দিতে পারে এইভাবে যে আমি, তুমি ও সে এর দ্বন্দ্ব সমাস কী হবে বা এর সমাস কী হবে? উত্তর হবে আমরা। অথবা পরীক্ষায় দিয়ে দিতে পারে যে আমি, তুমি ও সে এটা কি সমাস? তখন উত্তর হবে এটা দ্বন্দ্ব সমাস। বা হয়তো বলে দিল রক্ত মাংস, রক্ত ও মাংস সমান সমান রক্ত মাংস, তো এটা কি সমাস? এটা হবে দ্বন্দ্ব সমাস। কেন? কারণ এখানে ও বিলুপ্তি হয়ে যাচ্ছে। আর যে সমাসে ও এবং আর, ও এবং আর, ভালো করে মনে রাখবে, ও এবং আর বিলুপ্তি হয়ে যায় সংযোজক পদগুলো, যখন পূর্বপদ উত্তরপদ মিলিত হয়, যুক্ত হয়, তখন লুপ্ত হয়ে যায় যেই সংযোজক পদগুলো, তো সেই সমাসকে বলছে কিন্তু দ্বন্দ্ব সমাস। যাই হোক, তোমার কাছে দ্বন্দ্ব সমাস নিয়ে কিন্তু আর মনে কোনো দ্বন্দ্ব থাকলো না, ক্লিয়ার হয়ে গেল বিষয়টি। নেক্সট এবার আমরা চলে আসবো দ্বিগু সমাসে। নেক্সট এবার তাহলে জেনে নিই যে দ্বিগু সমাস কি, অর্থাৎ যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়, অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ হয় এবং উত্তরপদ বিশেষ্য হয়। এইবার যে বিষয়টি চলে এলো সেটি হচ্ছে বিশেষণ এবং বিশেষ্য। পদের প্রথমেই বলেছিলাম যে তোমরা আশা করি পদ সম্পর্কে জেনে আছো, যদি না জেনে থাকো কমেন্ট করতে পারো, সেপারেট ভিডিও তৈরি করে দেওয়া হবে। তো পদ বলেছিলাম 5 প্রকার: বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো এই বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া সম্পর্কে কিন্তু দক্ষ হতে হবে, নাহলে কিন্তু এই দ্বিগু সমাস বোঝা যাবে না, আরও বাকি সমাস পড়ে আছে। তো এখানে বিশেষণ হচ্ছে যেটা বিশেষ্য সম্পর্কে বলে। আমি সহজে বিষয়টি বলে দিই, বিশেষ্য সম্পর্কে কিন্তু বিশেষণ বলে। এবার প্রশ্ন হলো যে বিশেষ্যটা কি? বিশেষ্য হচ্ছে নামপদ, অর্থাৎ বিশেষ্য পদ সবসময় কিন্তু নাম বোঝায়, কোনো নাম। নাম মানে তোমরা জানোই, হ্যাঁ, সবার আমার নাম, তোমার নাম, তারপরে হচ্ছে তোমার এমনি যেগুলো নাম আছে, যে গাড়ি, বাড়ি, কলম, প্রচুর নাম আছে, আশা করি তোমরা জানো। এবং তো এখানে বিশেষ্য পদ সম্পর্কে কিন্তু বিশেষণ বলে। কিভাবে বলে? যেমন বললাম ছেলে, ছেলেটা কি? ছেলেটা হচ্ছে একটা নাম।
তো ছেলেটা হচ্ছে বিশেষ্য পদ। তো বিশেষ্য সম্পদ সম্পর্কে বিশেষণ বলছে কিভাবে, ভালো ছেলে। তো ভালো ছেলেটা, ভালো কথাটা কার সম্পর্কে বলছে, ভালো কথাটা ছেলেটা সম্পর্কে বলছে, অর্থাৎ ছেলেটা হচ্ছে বিশেষ্য অর্থাৎ নাম পদ, এবং এই ছেলেটার সম্পর্কে যেই পদ কথা বলছে অর্থাৎ যেই পদ মডিফাই করছে এটা কিন্তু বিশেষণ পদ। অর্থাৎ তোমরা ইংলিশে পড়েছো যে অ্যাডজেক্টিভ বলে পড়েছো, ইংরেজিতে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের বাংলা মানে হচ্ছে বিশেষণ। এবং এই অ্যাডজেক্টিভ সবসময় কার সম্পর্কে কথা বলে, নাউন সম্পর্কে কিন্তু ব্যাখ্যা দেয়, অর্থাৎ নাউন সম্পর্কে কিন্তু ডিটেলস দেয়, নাউন সম্পর্কে। তো যাই হোক, তো সংখ্যাবাচক বিশেষণ তোমাদের জানতে হবে। সংখ্যাবাচক বিশেষণগুলো কি, প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে, 1 2 3 4, এগুলো সবই কিন্তু সংখ্যাবাচক বিশেষণ, অর্থাৎ এগুলো কিন্তু বিশেষণের প্রকারভেদের মধ্যে পড়ে সংখ্যাবাচক বিশেষণ। তো যাই হোক, যে সংখ্যাবাচক বিশেষণ এবং অর্থাৎ সেটা অবশ্যই কিন্তু পূর্বপদে থাকবে এবং উত্তর পদ অর্থাৎ পরপদে বিশেষ্য বসবে। তো এবং সমাসবদ্ধ পদ সমাহার বোঝায়, তাকে বলে কিন্তু দ্বিগু সমাস। উদাহরণটা দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টি। যেমন বলছে 3টি ফলের সমাহার। দেখো 3টি, এখানে কিন্তু মেন যেটা বিশেষ্য অর্থাৎ নামপদ সেটা কিন্তু ফল সেটা, এবং এই ফল সম্পর্কে বলছে এই 3 কথাটা কিন্তু ফল সম্পর্কে বলছে, অর্থাৎ ফল হচ্ছে বিশেষ্য এবং 3টি হলো বিশেষণ। তো যাই হোক, 3টি ফলের সমাধান, একে একসঙ্গে কি বলে, সমাস, ত্রিফলা বলে। এটাই কিন্তু হলো দ্বিগু সমাস। কেন দ্বিগু সমাস? কারণ দেখো, দ্বিগু সমাসের নিয়ম হলো সবসময় সংখ্যাবাচক শব্দ নিয়ে কথা বলে, সংখ্যা থাকবেই, এক একটা সমাসের এক এক রকম বৈশিষ্ট্য, এক এক রকম চরিত্র। যেমন ধরো দ্বন্দ্ব সমাসে আমরা যেটা পড়লাম যে ওর বিশেষ বৈশিষ্ট্য হলো ওর সবসময় সমাসে ও এবং আর এই 3টে জিনিস অর্থাৎ এই সংযোজক পদগুলো কিন্তু লুপ্ত হয়ে যায়, অর্থাৎ পাওয়া যায় না। তেমনই দ্বিগু সমাসের বিষয়টি হলো যে ও সবসময় সংখ্যাবাচক বিশেষণ নিয়ে কথা বলে এবং সে সংখ্যাবাচক বিশেষণ সবসময় বিশেষ্য সম্পর্কে বলে। উদাহরণ আরও দেখলে বুঝে যাবে যে শত অব্দের সমাহার, এই যে শত মানে 100, শত অব্দের সমাহার তাকে কি বলছে, শতাব্দী। 4 পদের সমাহার, চতুষ্পদী। তারপরে কি আছে না, 3টি কড়ির বিনিময়ে কেনা, তাকে বলছে 3 কড়ি। 9টি কড়ির বিনিময়ে 9 কড়ি। 5টি কড়ির বিনিময়ে 5 কড়ি। 3 কালের সমাহার তাকে বলে ত্রিকাল। চৌরাস্তার সমাহার চৌরাস্তা। 3 মাথার সমাহার তেমাথা। নব বা 9 রত্নের সমাহারকে বলা হয় নবরত্ন। এই নবরত্নটা কিন্তু পরীক্ষায় আসে, এটাকে ভালো করে দেখে রাখতে হবে। তো তোমাদের যেটা শর্টকাট বলেই দিলাম একটি ট্রিক্স, সেটা হচ্ছে কি না, দ্বিগু সমাস সবসময় সংখ্যাবাচক বিশেষণ নিয়ে কথা বলে। নেক্সট এবার চলে আসবো নিত্য সমাস। তো নিত্য সমাসের বৈশিষ্ট্যটা এবার আমরা জেনে নেব। তো নিত্য সমাস কাকে বলে, এটা হচ্ছে কোশ্চেন, যে নিত্য সমাস কাকে বলে, যে সমাসে সমস্যমান পদ দ্বারা সমাস বাক্য হয় না। প্রথমেই কিন্তু বলে দিল যে এতক্ষণ কিন্তু সমস্যমান পদগুলো নিয়েই কিন্তু সমাস তৈরি হচ্ছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে যে সমাসে সমস্যমান পদ দ্বারা কিন্তু সমাস বাক্যটা তৈরি আর হচ্ছে না, অন্য পদের দ্বারা সমস্ত পদের অর্থ প্রকাশ করতে হচ্ছে, তাকে বলে নিত্য সমাস। অর্থাৎ অন্য একটি পদ মানে সমস্যমান পদে যে পদগুলো থাকার কথা সেই পদগুলো থাকছে, কিন্তু তার সঙ্গে অন্য একটি পদ কিন্তু ঢুকে পড়ছে। এক্ষেত্রে নিত্য সমাসের এটা একটা বৈশিষ্ট্য অন্যরকম। যেমন উদাহরণ দেখলে বুঝে যাবে যে কেবল দর্শন, তাহলে তো কেবল থাকার কথা, কেবল আর দর্শনের থাকার কথা, কিন্তু সেটা হচ্ছে না। কেবল দর্শনের সমাস বাক্যটা কি হচ্ছে না, দর্শন মাত্র হয়ে যাচ্ছে, মাত্র কথা চলে আসছে কোথা থেকে, মাত্র কথাটা চলে আসছে। তো এটাই হচ্ছে নিত্য সমাসের একটি চরম নিত্য বৈশিষ্ট্য, যে ওর ক্ষেত্রে সবসময় মানে অর্থ প্রকাশ করার জন্য, ওর মিনিংটা ক্লিয়ারলি বলার জন্য অন্য একটা পদের সাহায্য নিতে হচ্ছে। তো এটাই হচ্ছে কিন্তু নিত্য সমাসের আসল চেহারা, যে কেবল দর্শন, উত্তর হচ্ছে দর্শন মাত্র। যেমন দেখো অন্য গ্রাম, উত্তর এর মানে সমাস বাক্যটা কি হচ্ছে, গ্রামান্তর হয়ে যাচ্ছে, অন্য গ্রামের সমাস বাক্য হচ্ছে গ্রামান্তর। তারপর দেখো অন্য দেশ হয়ে যাচ্ছে দেশান্তর, কেবল হাঁটা হয়ে যাচ্ছে হাঁটাহাঁটি, অনেক মানুষ হয়ে গেল মানুষগুলো চলে এলো। তো এই হচ্ছে নিত্য সমাসের চেহারা। তো আশা করি তোমাদের কাছে নিত্য সমাস, তারপরে হচ্ছে গিয়ে দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হয়ে গেছে। আরেকবার বলে দিই যে দ্বন্দ্ব সমাসে ও এবং আর এগুলো থাকে, এগুলো দিয়ে যুক্ত হয় এবং যুক্ত হওয়ার পরে সমাস বাক্যে কি হচ্ছে না, লুপ্ত হয়ে যাচ্ছে সংযোজক পদগুলো। দ্বিগু সমাসের ক্ষেত্রে কি খুবই সহজ, যে সর্বদাই ওর সংখ্যাবাচক বিশেষণ থাকবে,
নিত্য সমাসের ক্ষেত্রে কি না, ও মানে অর্থটা অর্থাৎ ওর মিনিংটা ক্লিয়ার করার জন্য অন্য একটা পদের কিন্তু সাহায্য নিবে, অন্য একটা পদকে ধার নিবে। যেমন বললামই কেবল দর্শন, দর্শন মাত্র, মাত্র চলে এলো। এইবার আসছে যে কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস কাকে বলে? তো কর্মধারায় সমাসে দেখো বলছে যে বিশেষ্যের সাথে বিশেষণের সমাসকে বলা হয় কর্মধারায় সমাস। অর্থাৎ যেটা তোমার ব্যাসবাক্য থাকবে সেখানেই কিন্তু খুঁজে নিতে হবে যে একটি বিশেষণ এবং আরেকটি বিশেষ্য, দুটো বিষয় কিন্তু খুঁজে নিতে হবে প্রথমেই। আবারও বলি যে কর্মধারায় সমাসের ক্ষেত্রে দুটো জিনিস ব্যাসবাক্য থেকে, ব্যাসবাক্য মানে বিগ্রহ বাক্য, মানে যেটা সমাস বাক্য, মানে যেটাকে তোমার এক বা একাধিক পদ যেটা দুই বা ততোধিক পদ যেটা লিখছো, তো সেখান থেকে দুটো বিষয় বেছে নিতে হবে, একটি হলো বিশেষ্য আর একটা হলো বিশেষণ, এবং তাদেরকে সমাস একসঙ্গে করলেই তাদের বলা হচ্ছে কর্মধারায় সমাস। উদাহরণ দেখলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। যেমন বলছে যে যিনি জজ তিনিই হচ্ছেন সাহেব, তাহলে এখানে কি হবে, দুটো জিনিস পেয়ে যাচ্ছে, একটা জজ একটা সাহেব। তো এখানে হয়ে গেল জজ সাহেব। এক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু বিশেষ্য থাকছে দেখো, কিন্তু এখানে জজ কথাটা, জজ সাহেব, এখানে জজ কথাটা মূলত বিশেষণ হিসেবে কাজ করছে। পরেরটা আরও ক্লিয়ার হবে যে সে তো মানে সাদা, সে তো যে পদ্ম তাকে বলে সে তো পদ্ম। তো এই ক্ষেত্রে দেখো পদ্মটা হচ্ছে বিশেষ্য অর্থাৎ নাম পদ, সে তো অর্থাৎ সাদা এটা কিন্তু বিশেষণ পদ, অর্থাৎ বিশেষণ পদ এবং বিশেষ্য পদ দুজন কিন্তু একসঙ্গে বসেছে তবেই কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ এটা হলো কর্মধারায়ের বৈশিষ্ট্য, যে কর্মধারায় সমাসের ক্ষেত্রে বিশেষ্য এবং বিশেষণ পাশাপাশি বসে। আরও কিন্তু ক্লিয়ার করে দিলাম। নেক্সট কোশ্চেনটা দেখো, এই বলছে যে মিষ্টি যে অন্ন, অর্থাৎ এখানে মিষ্টান্ন, দেখো মিষ্টি আর অন্ন একসঙ্গে কিন্তু জুড়ে গিয়ে হয়ে গেল কর্মধারায় সমাস মিষ্টান্ন। অর্থাৎ সবসময় সব ক্ষেত্রেই দেখো বিশেষ্য বিশেষণের একটা জোড় তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে কিন্তু কর্মধারায় সমাস। বাকি তোমরা উদাহরণগুলো দেখে নাও, দেখো যিনি মাতৃ তিনিই দেবী মাতৃদেবী, যিনি বাবা তিনি ঠাকুর বাবা ঠাকুর, যিনি দাদা তিনি মশাই দাদা মশাই। তো যাই হোক, এইগুলো হচ্ছে কিন্তু কর্মধারায় সমাস। আশা করি তোমাদের কাছে বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়েছে। নেক্সট এবার দেখো যে তৎপুরুষ সমাস সম্পর্কে জানতে হবে এবার আমাদের, যে তৎপুরুষ সমাস কাকে বলে। অর্থাৎ যে সমাসের পূর্বপদের কর্ম, করণ, অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তির স্থানীয় অনুসর্গ লোপ পায়, এই সমাসের পরপদের অর্থ প্রাধান্য লাভ করে, তাকে বলে তৎপুরুষ সমাস। যেমন বলছে রথকে দেখা, অর্থাৎ রথ দেখা, সমুদ্রের মাঝে অর্থাৎ মাঝ সমুদ্র, সত্যি কথা বলে যে তাকে বলে সত্যবাদী, কলাকে বেচা অর্থাৎ কলা বেচা, মাছকে ভাজা অর্থাৎ মাছ ভাজা, পটলকে তোলা পটল তোলা, লাঠি দিয়ে পেটা লাঠি পেটা, শক্তি দ্বারাহীন শক্তিহীন, রান্নার নিমিত্ত ঘর তাকে বলে রান্নাঘর, ভ্রমণের নিমিত্ত ত্রাণ তাকে বলছে বন্যার ত্রাণ। তারপরে বলছে যে পশুর খাদ্য তাকে বলে পশু খাদ্য, মামার বাড়ি মামা বাড়ি। তো এই যে দেখছো আরও উদাহরণ রয়েছে, এবং এখানে আরও প্রচুর উদাহরণ রয়েছে, বহুব্রীহি সমাসের উদাহরণ, অলপ সমাস, এবং শেষের দিকে তো উদাহরণের শেষ নেই, প্রচুর উদাহরণ দেখতে পাচ্ছ, প্রচুর উদাহরণ প্রচুর। তো আজকের কিন্তু এই ক্লাসটা অনেকটা ভিডিওর লেন্দি হয়ে গেল, বোঝানোর ক্ষেত্রে তো একটু লেন্দি রাখতেই হচ্ছে, নাহলে তোমাদের ক্লিয়ার হবে না বিষয়গুলো। তো তোমাদের বলবো যদি আরও ডিটেলস অর্থাৎ বাকি যে সমাজটা বাকি থাকলো অর্থাৎ তৎপুরুষ সমাজ থেকে, এটা কিন্তু সেকেন্ড পার্টে তৈরি করা হবে, সেকেন্ড পার্টে কিন্তু তৈরি করা হবে। অর্থাৎ তোমরা যারা যারা তৎপুরুষ সমাজ সম্পর্কে জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও যে তৎপুরুষ সমাজ থেকে আমরা জানতে চাই। তো যাই হোক, আজকের ভিডিও অর্থাৎ আজকের ক্লাস এখানে শেষ করে দেওয়া হচ্ছে, কারণ অনেকটা লেন্দি দীর্ঘায়িত করা হয়েছে, ভিডিওটা বোঝানোর স্বার্থে বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো ভিডিওটাকে ভেঙে দিতে হবে, দ্বিতীয় পার্টে তৈরি করা হবে। এছাড়াও যদি তোমরা আগে থেকে মানে বেসিক জায়গাগুলো জানতে চাও যে তৎপুরুষ সমাস কী, তারপরে হচ্ছে গিয়ে বহুব্রীহি সমাস কী, অলপ সমাস কী, বাক্যশ্রেয়ী সমাস কী, তাহলে তোমরা চলে যেতে পারো সেই সমাসের আরেকটি ভিডিও আপলোড অলরেডি করে দেওয়া হয়েছে, যেখানে শর্টে বলে দেওয়া হয়েছে সব কিছু। একটা টাচ তোমরা হয়তো ওখান থেকে পেয়ে যেতে পারো, সেটা এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা তোমরা ওখানে ক্লিক করলে পেয়ে যাবে ডেসক্রিপশানে লিঙ্কে, অথবা তোমরা চলে যেতে পারো সোজাসুজি চ্যানেলে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে যে সমাসের ডিটেলস ভিডিও অর্থাৎ সমাসের উপর একটি ভিডিও তৈরি করে দেওয়া হয়েছে অলরেডি, 10 থেকে 12 মিনিটের হবে, ওটা জাস্ট কোশ্চেন অ্যান্সার টাইপ। ওখানে তোমরা একটা বেসিক আইডিয়াটা পেয়ে যেতে পারো বাকি সমাসের। আর তোমরা যারা যারা আরও ডিটেলস জানতে চাও দ্বিগু সমাস তৎপুরুষ সমাস থেকে শুরু করে বহুব্রীহি, অলপ সমাস, বাক্যশ্রেয়ী সমাসের এগুলো ডিটেলস অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি সেকেন্ড পার্ট তৈরি করব, অবশ্যই তৈরি করব।
তো যাই হোক, এখানে ক্লাসটা আজকে শেষ করে দিই। তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও এবং বন্ধুদের কাছে বিষয়টি শেয়ার করে দাও, তারাও যেন এই বিষয়টি সম্পর্কে অবগত হয়, তারাও যেন সমাজ সম্পর্কে জানে, শিখে। যাই হোক, তোমাদের আবার বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হচ্ছে অলরেডি, ব্যাচ জয়েন করে নাও। ডিটেলস আপডেট ওখানে দেওয়া হচ্ছে, ডিটেলস আপডেট, অনেক আপডেট দেওয়া হয়, তো সেখানে তোমরা জয়েন করে নাও খুব শীঘ্র। তো থ্যাংক ইউ, মন দিয়ে পড়া করো তোমরা।